আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখব এক্সটেনশন অফ রেঞ্জ, মানে আমাদের আজকের টপিকটার নামই হবে এক্সটেনশন অফ রেঞ্জ। আচ্ছা, তো ধরলাম প্রথমে আমরা হচ্ছে অ্যামিটার পড়বো। তো অ্যামিটার যেটা মুভিং কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাস হইতে হবে, তারপর সেই কারেন্টটাকে আমরা মাপতে পারবো। এখন এই কয়েলের মধ্যে যে যেই কারেন্ট পাস হবে এই কারেন্টটা হচ্ছে লিমিটেড করা থাকে 20 মিলি অ্যাম্পিয়ারে। তো আমি ফার্স্টের টপিকটা পড়তেছি হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের রেঞ্জ কিভাবে বাড়াবো কমাবো সেটা প্রথমে ডিসকাস করব। তাহলে একটা অ্যামিটারের মধ্যে যে কয়েল থাকবে সেই কয়েলের মধ্যে যে কারেন্টটা পাস হবে সেটা 20 মিলি অ্যাম্পিয়ারে লিমিট করা থাকে। এর বেশি যদি পাস হয় তখন আমাদেরকে এই স্প্রিংটা বা এই কয়েলটার কনস্ট্রাকশন আরো হেভি করতে হয়, তখন ইনস্ট্রুমেন্টটা হচ্ছে ভারী হয়ে যায়। আদার যেই লস গুলা থাকে সেই লস গুলাও বেড়ে যায়। তো এখন 20 মিলি অ্যাম্পিয়ার যদি এটার লিমিটেশন হয়, তাহলে আমি ধরলাম 1 অ্যাম্পিয়ার মাপতে চাচ্ছি, 10 অ্যাম্পিয়ার মাপতে চাচ্ছি, তখন আমি কি করব? তখন আমাদেরকে এই রেঞ্জটা হচ্ছে চেঞ্জ করতে হয়। তাইলে এই যে রেঞ্জটা ইনক্রিজ করার জন্য যেই উপায়টা, সেটা হচ্ছে একটা শান্ট এখানে অ্যাড করা। তাহলে আমরা যদি এটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ারে লিমিটেড থাকে, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই বা ইনক্রিজ করতে চাই, তাহলে আমাদের উপায় হচ্ছে একটা শান্ট এটার সাথে অ্যাড করা। তাহলে শান্টটা কিভাবে অ্যাড করব? ধরলাম এখান দিয়ে যে কারেন্টটা পাস হবে সেটা এদিক দিয়ে যাচ্ছে, এটার মান হচ্ছে আই। এখানে আমাদের এই কয়েলটা থাকে, কয়েলটা বা ইনস্ট্রুমেন্টটাকে আমি এইভাবে গোল চিহ্ন দিয়ে বুঝাচ্ছি, এবং এটা যেহেতু কারেন্ট মাপতেছে, সো হচ্ছে এভাবে তীর চিহ্ন দিয়ে আমি বুঝাইতেছি যে এটা কারেন্ট মাপতেছে। তাহলে এখন এইটা হচ্ছে কয়েল। কয়েলের ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকবে যেটাকে আমি বললাম হচ্ছে আর এম। এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর এম। এখন এটার মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেটাই হচ্ছে আই এম। এখন এই আই যে লাইন কারেন্টটা সেটাই অ্যাকচুয়ালি এখানে আই এম। তো আমি যেটা বললাম, এটার ওয়েট কম রাখার জন্য বা যে লিমিটেশনটা, এই আই এম অথবা আই এর মান হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার এটা থাকে। এভাবে আমরা এখানে কারেন্ট মাপতে পারি। কিন্তু আমাদের কি দরকার? আমাদের 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্টও মাপা দরকার। তখন আমরা যেটা করি, এটার সাথে একটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করি। তাহলে এটার নাম দিলাম হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, যেটাকে আমি আর এস এইচ দিয়ে বুঝাচ্ছি। তাহলে এটা অ্যাড করার ফলে কি হবে? এই যে কারেন্টটা, যেটা মেইন কারেন্ট, যে আমার যে সার্কিটের কারেন্টটা মাপবো, মেইন কারেন্টটা ফ্লো হবে, তার কিছু অংশ শান্টের মধ্যে দিয়ে চলে যাবে এবং বাকি অংশ এই আমার মেইন যে ইনস্ট্রুমেন্ট সেটার মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে এখন আমি মেইন ইনস্ট্রুমেন্টের এটা 20 মিলি অ্যাম্পিয়ারে রাখতে পারি। এখন এখানে আমার যদি দরকার হয় 100 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমি কি করব? 100-র মধ্যে 20 মিলি অ্যাম্পিয়ার আগের মতো এদিকে পাস করব, আর 80 মিলি অ্যাম্পিয়ার শান্টের মধ্যে পাস করব। এখন শান্টের মধ্যে যেন 80 মিলি অ্যাম্পিয়ার পাস হইতে পারে সেই হিসাব নিকাশ করে আমাকে এই রেজিস্টরটার ভ্যালু হচ্ছে ডিফাইন করতে হবে। তো দেখা যাচ্ছে এই আর এস এইচ বা শান্ট রেজিস্ট্যান্সের মান ক্যালকুলেট করে বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন ধরনের এই মেইন যে কারেন্টটা সেই কারেন্টটা মাপতে পারি। তো এটাই হচ্ছে পুরো আইডিয়াটা, এক্সটেনশন অফ রেঞ্জ অফ অ্যামিটার। তাহলে এখন দেখি আমরা এটার ক্যালকুলেশন কিভাবে করব, বা একটা ইনস্ট্রুমেন্ট হাইয়েস্ট কত অ্যামিটার পর্যন্ত মাপতে পারবে সেটার জন্য আমরা শান্ট রেজিস্টর কত অ্যাড করতে হবে সেই ক্যালকুলেশন গুলো এখন দেখি। আচ্ছা, তাহলে এখানে আমি একটু লিখে নিই। আর এম বোঝাচ্ছে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ইনস্ট্রুমেন্ট, রেজিস্ট্যান্স অফ মিটার এভাবে সংক্ষেপে লিখলাম। আচ্ছা, আর এস এইচ যেটা আমরা যোগ করতেছি নতুন ভাবে, সেটার নাম হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। ওকে। আচ্ছা, এবং এই সার্কিট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন যে কারেন্টটা সেটা হচ্ছে আই, এবং এই মেইন কারেন্টটার মান কি হবে? মেইন কারেন্টটার মান হবে হচ্ছে আই ইকুয়াল টু আই এম, মানে মিটারের মধ্যে যতটুকু কারেন্ট ফ্লো হবে, অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক্যালি বলতে গেলে মিটারের কয়েলের মধ্যে যতটুকু কারেন্ট ফ্লো হবে, কারণ এই পুরাটাই তো আমার হচ্ছে মিটারেই থাকবে। আর এখানে আমি দিলাম শান্টের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে হচ্ছে আইএইচ, তাহলে আই এম প্লাস আইএসএইচ এই দুটার যোগফল হবে হচ্ছে আই। আচ্ছা, এখন চিন্তা করি, এই নোড আর এই নোড এবং এই নোড আর এই নোড এটা হচ্ছে আমাদের সেম। তাহলে এখন এই জায়গার যে ভোল্টেজ হবে, এই যে নাম দিলাম আমি এ বি, এই এ বির যে ভোল্টেজ সেটা আমরা কিভাবে পাবো? এই রেজিস্ট্যান্স আর এম গুণ হচ্ছে এইটার ভিতরে যে কারেন্ট ফ্লো হচ্ছে আই এম। একইভাবে এই রেজিস্টর, তারপর এটার মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইএসএইচ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে কারেন্ট ডিভিশন রুল থেকে পাইলাম, এই 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এবং পরেরটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস এ বি।
মানে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে RSH এ কেমন ভ্যালু হবে সেই ভ্যালুটার জন্য একটা ফর্মুলা ডেভেলপ করা। তাহলে ভোল্টেজ অ্যাক্রস AB যেটা, সেটাকে আমরা লিখলাম হচ্ছে VAB। তাহলে এখন এইটুকু যদি চিন্তা করি, এই পার্টটা, এই পার্টটা, তাহলে AB সমান কি হবে? IM ইন্টু RM, ঠিক আছে। আবার এই পয়েন্ট এ, এই পয়েন্ট বি, তাহলে এই পার্ট যদি চিন্তা করি শান্ট সহ, তাহলে এখানকার ভোল্টেজ কি হবে? ISH ইন্টু RSH। এই যে এখান থেকে RSH এর মানটা আমরা এখন বের করব। আচ্ছা, তাহলে এখন এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করি। এখানে IM থাকলো, IM আমার জানা থাকবে কয়েলের মধ্যে দিয়ে কত পাস হওয়া সম্ভব। RM ও জানা থাকতে হবে, একটা মিটারের কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত। IHH আমি জানবো না, কিন্তু মেইন কারেন্ট কত সেটা আমি জানবো, মানে আমি কত মাপতে চাই, আমার ক্রাইটেরিয়া কত সেটা আমি জানবো। তো এখানে হচ্ছে IM যেটা বা ISH যেটা, এই ইকুয়েশন থেকে আমরা পাই I মাইনাস IM। তাহলে আমার IM ও জানা, এই ইনস্ট্রুমেন্টাল লিমিটেশন কত সেটা জানা, আমার ক্রাইটেরিয়া কত সেটাও জানা। তাহলে এখন IHH কে আমি রিপ্লেস করে দেই I মাইনাস IM দিয়ে, এবং RSH যেটা সেটা আমাদের বের করা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি RSH ইকুয়াল টু IM ডিভাইডেড বাই I মাইনাস IM ইন্টু RM। ওকে, তাহলে এই যে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই ইকুয়েশনকে আরেকটু সিম্পলিফাই করে আমরা একটা ফ্যাক্টর নিয়ে আসবো। এখানে ধরি যে লেট আমাদের যে কারেন্ট মাপতে হবে I, এটা আমাদের চেঞ্জ হবে। ধরলাম আমি 10 অ্যাম্পিয়ার কখনো মাপতে হবে, 100 অ্যাম্পিয়ার কখনো মাপতে হবে। তো I ডিভাইডেড বাই IM, এই যে রেশিওটা, এই ফ্যাক্টরটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, বা M দিয়ে প্রকাশ করা হয়। এটাকে লিখলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এখন আমরা যেটা করব, এই RSH কে এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখন প্রতিবার আমাকে এভাবে ক্যালকুলেট করতে হবে না, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত সেটা জানা থাকলেই আমি যে কোনো ইনস্ট্রুমেন্টের রেঞ্জ অনুযায়ী শান্টের পরিমাণটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন এই ইকুয়েশন থেকেই আসি। তাহলে RSH সমান, এখানে আমি যেটা করব, এখানে উভয় মানে হর এবং লবকে IM দিয়ে প্রথমে ভাগ করে দিব। তাহলে হরকে ভাগ করলে হবে হচ্ছে 1, আর নিচে IM ইন্টু RM। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে I ডিভাইডেড বাই IM, জাস্ট নর্মাল অ্যালজেব্রিক ক্যালকুলেশন। এখানে থাকবে হচ্ছে 1, আর RM তো এটার সাথে গুণ আকারেই আছে। আচ্ছা, তাইলে এখন এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এই জিনিসটা কি, এই জিনিসটাকেই আমরা ধরছি হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বা M। সো RSH এটার একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি 1 ডিভাইডেড বাই M মাইনাস 1 ইন্টু RM। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট যেই সূত্রটা, সেই সূত্র। তো এই সূত্র দিয়ে এখন আমরা যে কোনো রেঞ্জের কারেন্ট মাপার জন্য শান্ট কত হবে বা শান্ট এত হইলে কারেন্ট কত মাপতে পারবে সবকিছু বের করতে পারবো। তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটাকে এভাবে মনে রাখতে পারেন যে হচ্ছে RM ডিভাইডেড বাই M মাইনাস 1। তাহলে আরো সহজ, RM ডিভাইডেড বাই M মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন এই যে শান্ট যে রেজিস্টারটা আমি এখানে অ্যাড করব, কোন একটা রেজিস্টার অ্যাড করলে ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশনে চেঞ্জ আসতেছে, তার মানে অবশ্যই আমাকে কিছু জিনিস বিবেচনা করে রেজিস্টারটা অ্যাড করতে হবে, যে রেজিস্টারটার নিজের বৈশিষ্ট্যগুলা কিরকম হবে। তাইলে এখন দেখি আমাদের প্রপার্টিস অফ শান্ট রেজিস্টার, মানে এটার লস কিরকম হবে বা এটার ভিতরে মানে টেম্পারেচারের চেঞ্জ কিরকম হবে, সেই জিনিসগুলা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে তারপরে আমরা ইনস্ট্রুমেন্টে অ্যাড করতে পারবো। তাহলে এই ক্রাইটেরিয়া গুলা হচ্ছে, ফার্স্ট ক্রাইটেরিয়া হবে হচ্ছে লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে আমার টেম্পারেচার চেঞ্জ হলেও যেন শান্টের রেজিস্ট্যান্স খুব বেশি মানে চেঞ্জ না হয়, যেটা থেকে আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি লো থার্মাল ইএমএফ। একই জিনিস, মানে লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট হইলে আমাদের থার্মাল ইএমএফটা মানে থার্মাল লসটা, হিট আকারে বের হয়ে যাওয়ার যে শক্তিটা, কতটুকু ভোল্টেজ হচ্ছে হিট আকারে বের হয়ে যাবে বা হিট হিসেবে লস হবে, সেই জিনিসটা যেন কম থাকে। আচ্ছা, নর্মালি এখানে আমাদের ইউজ করা হচ্ছে ম্যাগনানিন নামক একটা ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালের তৈরি রেজিস্টার ইউজ করা হয়। আচ্ছা, আর কি থাকবে? আর থাকবে হচ্ছে এটা কখনোই ভ্যারিয়েবল হওয়া যাবে না। ভ্যারিয়েবল হওয়া যাবে না বলতে নিজে নিজে ওইটুকুর মান চেঞ্জ হবে না। সো রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট, যেটাকে আমি RSH দিয়ে লিখি, RSH শুড নট ভ্যারি উইথ টাইম।
তাহলে এই ক্রাইটেরিয়া গুলা ফলো করে আমাদের শান্ট রেজিস্ট্যান্স এখানে অ্যাড করতে হবে। ওকে, তাইলে এখন আমরা দেখি যে এটা অ্যাড করলে মাল্টি রেঞ্জের অ্যামিটার কিভাবে পাবো। ধরলাম আমি একটা RSH অ্যাড করছি, তাইলে আমি রেঞ্জটা বাড়ালাম 20 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার করলাম। এখন আমি আরো হচ্ছে মাল্টি রেঞ্জ করতে চাচ্ছি, যেটা আমরা মাল্টিমিটারে দেখি যে আমরা 10 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারি, 100 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারি, এরকম আমরা নবটা ঘুরায় ঘুরায় রেঞ্জটা চেঞ্জ করতে পারি। তাহলে এই যে মাল্টি রেঞ্জ, এই মাল্টি রেঞ্জ জিনিসটা কিভাবে আনা। তাহলে আমাদের নেক্সট টপিক বা ওইটারই এক্সটেন্ডেড টপিক হচ্ছে মাল্টি রেঞ্জ অ্যামিটার। তাহলে মাল্টি রেঞ্জ মানে কি? মাল্টি রেঞ্জ মানে হচ্ছে মাল্টিপল নাম্বার অফ শান্ট রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এটার দুইটা ওয়ে আছে। ফার্স্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অথবা সেপারেট শান্ট ইউজ করব। মানে 10 অ্যাম্পিয়ারের জন্য একটা শান্ট ইউজ করব, 100 অ্যাম্পিয়ারের জন্য একটা শান্ট ইউজ করব। এভাবে আমার যত অ্যাম্পিয়ার রেঞ্জ যতবার আলাদা থাকবে ততবার আমরা হচ্ছে RAS-টা চেঞ্জ করব। তাহলে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল শান্ট। তাহলে এটা ডায়াগ্রামটা কিরকম হবে? এদিক দিয়ে আই যাচ্ছে, আমার এটা মেইন কয়েল ছিল RM, মেইন কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে IM, আর এখানে আমাদের মেইন কারেন্ট হচ্ছে I। এখন এখানে আমরা হচ্ছে শান্টটা অ্যাড করি। তাহলে এখন ধরলাম শান্ট যে অ্যাড করব, আচ্ছা, তাহলে ধরলাম এখানে আমার একটা শান্ট আছে, এটা হচ্ছে RH1, এখানে দিলে এক রেঞ্জ বুঝায়। তাহলে এই শান্টের মধ্যে আমার যেই কারেন্টটা সেটাকে আমি ধরলাম I1। তারপর এখানে আরেকটা শান্ট অ্যাড করলাম, এটার মধ্যে কারেন্ট ধরলাম I2 এবং এটার মান RSH2। এখানে আরেকটা নিলাম। তো এখানে আমি তিনটা শান্ট ইন্ডিভিজুয়াল অ্যাড করছি, তার মানে এটা হচ্ছে 3 লেভেলের কারেন্ট মাপতে পারবে। আচ্ছা, তাহলে এখন আমাদের তো এটা এটার সাথে মানে প্যারালালি কানেক্টেড হওয়ার কথা। তাহলে প্যারালাল কানেকশনটা কিভাবে বুঝাবো? এখানে আমাদের একটা ডিফ্লেক্টিং একটা কাটা থাকবে, বা মানে মুভেবল একটা কন্টাক্ট থাকবে, অনেকটা সুইচের মতো। যে আমি যদি এই রেঞ্জে কারেন্ট মাপতে চাই I1 রেঞ্জে, তাহলে এই এই সুইচটা এখানে যোগ হবে। তারপর যদি I2 রেঞ্জে মাপতে চাই তাহলে এটার সাথে যোগ হবে, I3 রেঞ্জে মাপতে গেলে এটার সাথে যোগ হবে। ঠিক আছে? তো আমরা যখন ওই যে মাল্টিমিটারের নবটা ঘুরাই তখন অ্যাকচুয়ালি এই সুইচের মতো এই কন্টাক্টটাই চেঞ্জ হয় যে আমরা কোন রেঞ্জে মাপতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সুইচ, SW লিখে রাখলে আমি। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল শান্ট অ্যাড করে অ্যামিটারের রেঞ্জটা হচ্ছে মাল্টিপল আমরা করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন মাল্টিপল রেঞ্জ যদি করি, তাহলে আমাদের মাল্টিপল রেঞ্জের জন্য আমাদের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাও হচ্ছে ডিফারেন্ট থাকবে। তো আমি এখানে তিনটা আলাদা আলাদা নিচ্ছি। তাহলে আমি এভাবে নিলাম যে M1, M2, M3। আর SH1 এর জন্য যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর সেটা হচ্ছে M1, আর SH2 এর জন্য যেটা সেটা M2, আর SH3 এর জন্য সেটা হচ্ছে M3। তাহলে এই যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টর গুলো আসলে কি হবে সেটা দেখি। আমরা দেখলাম মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাকে সংজ্ঞায়িত করা হয়েছে হচ্ছে যে রেঞ্জের কারেন্ট মাপতে চাই I, সেটা ডিভাইডেড বাই কয়েলের যতটুকু ক্ষমতা আছে সেই কারেন্ট। তাহলে এখন এখানে কি হবে? এখানে M1টা, তাহলে M1টা কখন হচ্ছে? যখন হচ্ছে শান্ট 1 ইউজ করতেছে। তাহলে শান্ট 1 এর কারেন্ট মাপার ক্ষমতা কোনটা? I1। অ্যাকচুয়ালি এই পুরাটাই হচ্ছে I1 বুঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে I1 ডিভাইডেড বাই কি হবে? IM। কয়েলের ক্ষমতা তো আর চেঞ্জ হয় নাই। আচ্ছা, একইভাবে M2 যেটা, M2 কি হবে? M2 হবে I2 ডিভাইডেড বাই IM, এবং M3 হবে হচ্ছে I3 ডিভাইডেড বাই IM। এখন যদি আমি রেঞ্জ আরো বাড়াতে চাই আমি এখানে আরো শান্ট ব্যবহার করতে পারি। তাইলে কত শান্ট ইউজ করব? যে I1 মাপার জন্য কত শান্ট ইউজ করব? I1 মাপার জন্য ইউজ করব হচ্ছে RSH1, যেটা আমরা সূত্র পড়ে আসলাম। সূত্রটা হচ্ছে RM ডিভাইডেড বাই M-1। তাহলে শান্ট 1 এর করেসপন্ডিং মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে M1, তাহলে এখানে M1-1। তাহলে RSH2 হবে হচ্ছে RM-1। এভাবে আমরা যে কোনো শান্টের পরিমাণ হচ্ছে বের করতে পারি। আচ্ছা, এখানে আরেকটু জিনিসটা ক্লিয়ার করি। এখানে IN আমি এখানে দেখাইছি, অ্যাকচুয়ালি এখানে দেখালে জিনিসটা একটু কনফিউজিং। তো আমি এখানে দেখাই যে এই শান্টের সাথে যদি সুইচটা থাকে,
তাইলে আমি এই ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, এই সুইচটা এখানে এসে আসছে, তাইলে আমরা যে কারেন্টটা পাবো টোটাল কারেন্ট হবে I1। এরপর শান্টের কারেন্ট কত সেটা আমরা বের করে নিতে পারবো। তারপরে দেখালাম সুইচটা হচ্ছে এই জায়গায় আছে রেড কালার, তখন আমি এই মেইন কারেন্টটা পাবো হচ্ছে I2। এরপর যেটা দেখাচ্ছি এই যে গ্রিন কালার, এই সুইচটা এখানে আছে, সেটা হচ্ছে আমার I3। মানে মূল কারেন্টটাই শান্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হইতেছে, সেইভাবে করেসপন্ডিং আমরা IHH টা বের করতে পারবো এই দুইটার বিয়োগফল থেকে। আচ্ছা, তাহলে এটার অসুবিধা কি? এটার অবশ্যই সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধা কি, আমরা মাল্টিপল রেঞ্জে মাপতে পারতেছি এবং এটা খুবই সিম্পলেস্ট ওয়ে যে কেউ এটা চিন্তা করতে পারে। কিন্তু এটার অসুবিধা হচ্ছে অনেকগুলা শান্ট রেজিস্ট্যান্স দরকার, অনেকগুলা শান্ট রেজিস্ট্যান্স দরকার, এটা একটা অসুবিধা। তাইলে 1 নাম্বার অসুবিধা হচ্ছে মেনি শান্ট রেজিস্ট্যান্স। আর সব থেকে বড় যে অসুবিধাটা সেটা হচ্ছে এখানে আমরা সুইচ ব্যবহার করতেছি, সুইচিং প্রবলেমটা। তো আমি যদি এখান থেকে একবার এখানে সুইচিং করতে চাই, তখন কি দেখা যাচ্ছে, ধরলাম এই সুইচটা এখান থেকে এইটুকু, অ্যাটলিস্ট মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড যতটুকু সময় লাগুক না কেন, ফর সাম টাইম এই সুইচটা হচ্ছে এই জায়গায় এরকম ফ্লোটিং অবস্থায় থাকবে, মানে কোনো কন্টাক্টের সাথে যোগ থাকবে না। তখন কি দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে আমার পুরা যে মেইন কারেন্টটা, সেই মেইন কারেন্টটাই হচ্ছে এই কয়েলের মধ্যে দিয়ে ফ্লো হইতেছে। তো তখন দেখা যাবে IM ইকুয়াল টু এই I1 হয়ে গেছে। কিন্তু IM তো হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, এর বেশি এখানে ফ্লো করা যাবে না। তো এটা যদি ফ্লো করি আমাদের কয়েলটা পুড়ে যাবে। তাহলে এই যে মাঝখানে যে সুইচিং এর যে টাইমটা বা যে ডিলেটা, যে টাইমে সুইচটা ফ্লোটিং থাকতেছে, সেই টাইমে পুরা কারেন্টটাই কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করতেছে, এটা হচ্ছে সব থেকে বড় অসুবিধা। তাইলে ডিউরিং চেঞ্জ অফ দ্য পজিশন অফ দ্য সুইচ, এখানে লিখি ডিউরিং চেঞ্জ অফ পজিশন অফ সুইচ, এখানে আমাদের IM টাই হচ্ছে মেইন কারেন্টের সমান হয়ে যাবে, যেটা আমাদের করা পসিবল না। পসিবল না জন্য আমরা এরকম মাল্টি রেঞ্জের ব্যবস্থা করলাম, শান্টের ব্যবস্থা করলাম, কিন্তু এই কাহিনী যদি ঘটে তাহলে আমাদের কয়েলটা হচ্ছে পুড়ে যাবে, পুরা মিটারটা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে, এখানে এই যে মাঝখানের যে ডিলেটা এটা হয় কমাইতে হবে। এখন এরকম সুইচ ব্যবহার করলে আবার ইনস্ট্রুমেন্টের দাম বেড়ে যাবে, কস্ট বেড়ে যাবে, এটা বানানোর ইয়াটা কমপ্লেক্স হয়ে যাবে। আরেকটা ওভারকামের উপায় আছে, সেটা হচ্ছে মেক বিফোর ব্রেক সুইচ ইউজ করা। তার মানে ব্রেক, এখান থেকে ব্রেক হওয়ার আগেই এটার সাথে কন্টাক্টে চলে যাবে। তো এই টাইপের সুইচ যদি ইউজ করি মেক বিফোর ব্রেক, তাহলে আমরা এই জিনিসটা ওভারকাম করতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটা হচ্ছে আমাদের এই টাইপের ইন্ডিভিজুয়াল শান্ট ব্যবহার করে যেই ডিসঅ্যাডভান্টেজ গুলো সেটা। তাহলে এখন ইন্ডিভিজুয়াল শান্ট ছাড়া আমি আর কোনো উপায়ে কি এটার এরিয়া রেঞ্জটা চেঞ্জ করতে পারি? হ্যাঁ, আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল শান্ট। এটা অনেকটা ভোল্টেজ ডিভাইডারের রুলস ব্যবহার করে করা হয়। তো ইউনিভার্সাল শান্ট, এখানে কি করা হয়, এখানে হচ্ছে আমাদের এই যে পটেনশিওমিটার যেই ইয়াতে কাজ করে সেটার মতো নেওয়া হয়, যে বড় একটা রেজিস্ট্যান্স এবং এই পর্যায়ে যদি থাকে, তাহলে ধরলাম এটার মধ্যে I1 ফ্লো হয়। এখন আমি উপরের রেজিস্ট্যান্স টুকু বাদ দিয়ে শুধু যদি নিচের রেজিস্ট্যান্স টুকু ইউজ করি, তাইলে বলবো মেইন কারেন্টটা হচ্ছে I2। আবার এইটুকু রেজিস্ট্যান্স যদি ইউজ করি সেটা বলবো হচ্ছে I3। ঠিক আছে, তাহলে আমি পুরো চিত্রটা আঁকি তাহলে আরো ভালো বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের মেইন কারেন্ট, যেদিক দিয়ে ফ্লো হবে এটা। তারপর এখানে থাকবে হচ্ছে IM, যেটা কিনা কয়েলের মধ্যে দিয়ে ফ্লো হবে, তো কয়েলটাকে আগের মতোই আঁকতেছি। আচ্ছা, আর এখান দিয়ে আমাদের মেইন সার্কিট থাকবে এই পাশে, এই যে বাম পাশে। আচ্ছা, এখন এখানে কি থাকবে, এখানে আমার একটা সুইচ থাকবে। তো এই সুইচটা হচ্ছে এখানে যোগ হবে, এখানে একবার যাবে, এখানে একবার যাবে। তাইলে এখানে আমরা কি করতেছি, যে ওই যে বিভিন্ন ধরনের যে শান্ট ব্যবহার করার কথা ছিল সেটা বাদ দিয়ে একটা রেজিস্টার ব্যবহার করতেছি, এবং এই রেজিস্টারের পার্ট বাই পার্ট ইউজ করে আমরা মানটা চেঞ্জ করতেছি। তাহলে ধরলাম যখন পুরাটা, এই পুরা রেজিস্টারের মানটা হচ্ছে আমি ধরলাম R1, এরপর এই যে এই জায়গায় এই রেজিস্টারের মান যেটা সেটা ধরলাম হচ্ছে R2, এবং এতটুকু যে রেজিস্টার সেটার মান হচ্ছে R3। আমি চাইলে এটাকে আরো ভাগে বিভক্ত করতে পারি, আমি আপাতত তিনটাই দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখন সুইচ যখন পজিশন 1-এ থাকবে, তাহলে পজিশন 1টা ব্ল্যাক কালার দিয়ে লিখছি আমি, এটা হচ্ছে 1 পজিশন। এরপরে হচ্ছে পজিশন 2 এটা, এবং পজিশন 3 হচ্ছে এটা। তাইলে সুইচ যখন পজিশন 1-এ,
আচ্ছা, তখন কি হইতেছে, তখন আমার এই জায়গার ভোল্টেজটা কত, এটা তো আর এম আছে, তখন এই দুই প্রান্তের ভোল্টেজ আর এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে সেম। তাহলে আমরা আগে যেভাবে ইকুয়েশন ডেভেলপ করলাম সেভাবে আসি। তাইলে এ বি দেই, তাহলে আপনাদের বুঝতে হয়তো আর একটু সুবিধা হবে। এখানে এ বি দিলাম, তাহলে ভি এ বি সমান কি হবে, আই এম ইন্টু আর এম, এটা হচ্ছে কয়েলের। আর এক্ষেত্রে চিন্তা করলে আর ওয়ান এই পুরাটার মধ্যে যাচ্ছে কোন কারেন্ট যাচ্ছে, যাচ্ছে হচ্ছে এদিকে হচ্ছে আই ওয়ান পুরাটা মেইন কারেন্ট, কিছু কারেন্ট এদিকে ফ্লো হবে আর কিছু কারেন্ট এদিকে যাচ্ছে। সো এটার মধ্যে দিয়ে আমি ধরলাম এটা হচ্ছে আই আর ওয়ান, তাহলে এটা সমান হবে আই আর ওয়ান ইন্টু আর ওয়ান। এখন আই আর ওয়ানটা কত, এখানে আমরা কারেন্ট কেসিএল অ্যাপ্লাই করলে পাই হচ্ছে আই ওয়ান মাইনাস আই এম। আচ্ছা, তাহলে এখান থেকে আর ওয়ান সমান দেখা যাচ্ছে আর এম ডিভাইডেড বাই, আচ্ছা আই এম আছে উপরে একটা, আই ওয়ান মাইনাস আই এম। তো এটাকেও আমরা কি করব, হর এবং লব উভয়কে আই এম দিয়ে ভাগ করব, ভাগ করে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের আকারে এই ফর্মুলাটাকে ডেভেলপ করব। তাহলে হর এবং লব উভয় পার্টকে আই এম দিয়ে ভাগ করলে এখানে থাকে আর এম, আই ওয়ান কে যদি আই এম দিয়ে ভাগ করি তাহলে থাকে আই ওয়ান ডিভাইডেড বাই আই এম, এখানে থাকে মাইনাস ওয়ান। আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আর ওয়ান যখন শান্ট রেজিস্ট্যান্স তখনকার জন্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, সেটাকে আমি এম ওয়ান দিয়ে বললাম। তাহলে আর এম ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আর ওয়ান এর জন্য আমরা ইকুয়েশন ডেভেলপ করা হয়ে গেল। একইভাবে আর টু এর জন্য আমরা ইকুয়েশন ডেভেলপ করতে পারি। আচ্ছা, তাহলে আর টু বের করার জন্য যেটা করব, আর টু বের করার সময় কি হবে, তো আমি এই সার্কিটটাকে আরেকবার একটু আঁকতেছি, মানে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, পিডিএফটা মাঝে মাঝে অটো সেভ হয়, তো এখানে একটু সময় নিচ্ছে আর কি। তো আমি এটাকে কপি করে নেক্সট পেজে নিয়ে যাই। আচ্ছা, এখন আমাদের বের করবো হচ্ছে আর টু। তাহলে এখন আর টু বের করার জন্য আমাদের কি লাগবে, এই যে এই পয়েন্টটা থেকে কনসিডার করতে হবে, এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে আমরা আর টু যখন, তখন কি হবে, সুইচ টু হচ্ছে অন থাকবে। এটা মনে হয় পুরোটা রেড ছিল। আচ্ছা, তাহলে এখন এটাকে আর টু যখন অন সে অবস্থায় যদি আঁকতে চাই, এদিকে আই এম যাবে, এখানে আর এম থাকলো, এটা এটা হচ্ছে আই টু, এবং এই কারেন্ট, মেইন কারেন্ট কত, মেইন কারেন্ট হচ্ছে আই টু। তাহলে এখনকার জন্য একইভাবে ভি এ বি যেটা সেটা বের করি, এই পয়েন্ট এ এটা বি। তাহলে এখন পাচ্ছি ভি এ বি ইকুয়াল টু হবে আই এম আর এম ইকুয়াল টু আই টু মাইনাস আই এম ইন্টু আর টু, ঠিক আগের মতোই। তা আমি এত বেশি ব্যাখ্যা করে এটা বললাম না। আচ্ছা, এখানে একটা মিস হয়ে গেছে, এখানে আর ওয়ান আমাদের থাকবে, এই রেজিস্টারটা তো আছে এখানে। আচ্ছা, তাহলে এখন পুরাটা ছিল আর ওয়ান, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু। আচ্ছা, তাহলে এই জায়গায় যে ইকুয়েশনটা আমি আবার লিখতেছি। আচ্ছা, তাহলে ভি এ বি হচ্ছে এ পয়েন্টটা, এখন এম আর এটা, বি পয়েন্ট এটা। তাহলে এখন এ বির ক্ষেত্রে কি হবে, এই রেজিস্টর আর এই রেজিস্টর সিরিজে কানেক্টেড আছে, তাহলে এই রেজিস্টরের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আই এম। তাহলে আই এম ইন্টু কি হবে, দুইটা সিরিজ কানেক্টেড, প্রথম রেজিস্টরের মান হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু, আর পরের রেজিস্টরের মান হচ্ছে আর এম, এইটা। এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে, এই দুই পয়েন্টের মধ্যে কারেন্ট কত, আই টু মাইনাস আই এম ইন্টু আর টু। আচ্ছা, তো আগে যেরকম আর ওয়ান এর একটা ইকুয়েশন বের করলাম, এটাকেও সিম্পলিফাই করে আর টু এর একটা ইকুয়েশন বের করি।
তাহলে এখানে R2 সমান পাচ্ছে হচ্ছে IM R1 মাইনাস R2 প্লাস RM I2 মাইনাস IM। এটাকে একইভাবে হর এবং লবকে আমরা IM দিয়ে ভাগ করব। IM দিয়ে ভাগ করলে লাস্ট যে ইকুয়েশনটা পাই সেটা থাকে হচ্ছে R1 প্লাস RM। আচ্ছা, এই ক্যালকুলেশন আমি পুরোটা দেখাই দিই যদি কারো কনফিউশন থাকে। তাহলে IM দিয়ে যদি ভাগ করি এখানে থাকতেছে হচ্ছে R1 মাইনাস R2 প্লাস RM, এখানে থাকতেছে I2 ডিভাইডেড বাই IM মাইনাস 1, আর লেফট হ্যান্ড সাইডে তো R2 রয়েই গেছে। আচ্ছা, এখন আর গুণ করে দেই, তাহলে R2 ইন্টু হবে I2 IM মাইনাস R2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে থাকতেছে R1 মাইনাস R2 প্লাস RM। তাহলে এখন দেখতেছি এই পাশ থেকে R2 এবং এই পাশ থেকে R2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখন R2 ইন্টু I2 বাই IM ইকুয়াল টু থাকে R1 প্লাস RM। তো লাস্ট আমাদের আসে R2 ইকুয়াল টু R1 প্লাস RM ডিভাইডেড বাই I2 ডিভাইডেড বাই IM। এবং I2 ডিভাইডেড বাই IM সমান কি? এটা হচ্ছে আর কিছুই না, R2 তে বা সুইচ 2 অবস্থানে থাকা অবস্থায় যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর সেটা। ওকে, তাহলে এখন ফাইনাল ইকুয়েশন ফর R2 আমরা যেটা পাচ্ছি, আচ্ছা তাইলে ফাইনাল ইকুয়েশন ফর R2 যেটা পাইলাম R1 প্লাস RM ডিভাইডেড বাই M2, ঠিক আছে, এটা পাইলাম। একইভাবে আমরা R3 এর জন্য ইকুয়েশন ডেভেলপ করতে পারি। R3 এর জন্য আমার ইকুয়েশন আসবে হচ্ছে RM প্লাস R1 ডিভাইডেড বাই R3। তাহলে এখানে একটা জিনিস, সরি M3, তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, এই M যেটা সেটা কিন্তু সবসময় বোঝাচ্ছে মূল কারেন্ট আমি কত চাচ্ছি ডিভাইডেড বাই আমার কয়েলের কারেন্ট। কয়েলের কারেন্টটা তো সবসময় জানা, কয়েলের রেজিস্ট্যান্স যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাও আমাদের জানা, এবং R1টা কি, R1 হচ্ছে টোটাল যে শানটা ছিল সেটার মান। তাহলে সব ভ্যালু জানা থাকলে আমরা কোন রেঞ্জের জন্য কোথায় সুইচটাকে রাখবো সেই অনুযায়ী আমরা রেজিস্টারের মান বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রেঞ্জটা এক্সটেন্ড করতে পারি। এখন আমি একটা ম্যাথ দেখাবো। এখানে বলা হয়েছে যে একটা ইনস্ট্রুমেন্টের, যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, PMMC বা অন্য টাইপের, সো ইন জেনারেল লিখলাম মুভিল কয়েন ইনস্ট্রুমেন্ট gives a reading of 25 milliampere. Okay, when the voltage is 75 millivolt, তাহলে এটা কিন্তু রিডিং এর মান 25 মিলিঅ্যাম্পিয়ার রিডিং দিচ্ছে যখন আমাদের ভোল্টেজটা হচ্ছে 75 মিলিভোল্ট। আচ্ছা, বলছে ক্যালকুলেট RSH ফর ফুল স্কেল রিফ্লেকশন, মানে ম্যাক্সিমাম মানটা চাইছে যদি আমরা 50 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাই। তো সেটাকে এক কথায় ভাবে লেখা করেসপন্ডিং টু 50 অ্যাম্পিয়ার। তার মানে এখন বোঝা যাইতেছে এখন যে অবস্থায় আছে 75 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কোনো শান্ট ইউজ করার আগে। মানে নর্মাল কয়েলটা আমাদের কিরকম ছিল, এদিক দিয়ে IM ফ্লো হচ্ছে, এখানে ছিল কয়েল যেটা রেজিস্ট্যান্স ছিল RM। তার মানে নর্মাল অবস্থায় এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 75 মিলিভোল্ট, এবং কোনো ধরনের শান্ট ব্যবহার না করেই আমরা এখানে 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। ঠিক আছে, তাইলে এখানে আমাদের বোঝা যাচ্ছে যে VAB, যেটা আমি এর আগের থিওরিতে VAB লিখছি, এই কারণে এখানেও VAB লিখতেছি। VAB আমাদের দেওয়া আছে 75 মিলিভোল্ট, এবং IM যেটা
কোনো ধরনের শান্ট ব্যবহার না করেই যে কারেন্ট, সেটা আমার এখানে 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টেই হচ্ছে আর এম এর মানটা বের করব, কারণ আমরা দেখছি যে কোনো কিছু বের করতে গেলেই কয়েলের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আমাদের দরকার। তাহলে আর এম সমান কি হবে, আর এম আর কিছুই না, ভি এ বি ডিভাইডেড বাই আই এম, কারণ অলরেডি আমরা দেখছি এই যে এইভাবে সব ফর্মুলা গুলা বের করে আনলাম। তো এখান থেকে আর এম এর ভ্যালু আমরা পাই 75 মিলি ভোল্ট ডিভাইডেড বাই 25 মিলি অ্যাম্পিয়ার, যেটা কিনা আসে হচ্ছে 3 ওহম। তাইলে আর এম এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে এক মিটারটার ইন্টারনাল একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এখন ফুল স্কেল রিফ্লেকশন যেটা, মানে এখন যেটা শান্ট ছাড়া অবস্থায় আই এম এর ভ্যালু অলরেডি আমরা পাইছি 25 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আর এম, তাহলে আমাদের এখনকার যে ভ্যালু গুলো আছে, আর এম ইকুয়াল টু 3 ওহম, আই এম ইকুয়াল টু 25 মিলি অ্যাম্পিয়ার, এটাকে অ্যাম্পিয়ারে নিয়ে যাই, অ্যাম্পিয়ারে নিয়ে গেলে হবে হচ্ছে 0.025 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আর এম পেয়ে গেছি, আই এম পেয়ে গেছি, এখন আমার যে রেঞ্জেরই বলুক না কেন আমি সবকিছু বের করতে পারবো। ঠিক আছে, এখন আমার রেঞ্জ বলে দিছে 50 অ্যাম্পিয়ার, তার মানে আমার ক্রাইটেরিয়া হচ্ছে 50 অ্যাম্পিয়ার। সো হেয়ার যে 50 অ্যাম্পিয়ার যেটা বলা আছে, এটা কোনটা, আমাদের কত অ্যাম্পিয়ার মাপতে চাই, মানে আমার ক্রাইটেরিয়া কত, সেটাকে আমি থিওরিটিক্যালি বোঝানোর জন্য যেটা প্রকাশ করছিলাম সেটা হচ্ছে আই। তার মানে এখানে আই ছিল, এখানে আমি একটা শান্ট দিব, এদিক দিয়ে কয়েলের মধ্যে দিয়ে আই এম ফ্লো হচ্ছিল। ঠিক আছে, এই অবস্থায় দাঁড়াচ্ছে। তো এই আইটা এখন বলে দিছে যে 50 অ্যাম্পিয়ার মাপতে হলে আমার ফুল স্কেল রিফ্লেকশন 50 অ্যাম্পিয়ার হতে হলে আর এস এইচ কত হবে। তার মানে এখন আমাদের এই আর এস এইচ কত সেটা মাপতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন ফর্মুলা পড়ে আসছি। আর এইচ এইচ সমান কি, আর এম ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান, যেখানে এম হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এবং এম এর ইকুয়েশন কি পাইছি, এম হচ্ছে আমাদের ক্রাইটেরিয়ার যেই কারেন্ট আমি মাপতে চাই সেটা, ডিভাইডেড বাই কয়েলের যে লিমিটেশন। তো কয়েলের যেখানে শান্ট না থাকা অবস্থায় যে কারেন্ট, সেটাই হচ্ছে এই কয়েলের লিমিটেশন। তাহলে এটা হচ্ছে আই এম। ঠিক আছে, তাহলে এম টার মান আগে বের করে নেই। 50 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আই এম আমরা লিখলাম হচ্ছে কত, 25 মিলি অ্যাম্পিয়ার ছিল, সো এটার মান হবে 0.025 অ্যাম্পিয়ার। তাহলে এটা ক্যালকুলেট করে আমাদের এম কত আসে, এম আসে হচ্ছে 2000। ঠিক আছে, তাহলে এম এর মান হচ্ছে 2000। তাহলে এখন আমাদের আর এইচ এর মান কত হবে, আর এম ও পেয়ে গেছি 3 ওহম, এটা হচ্ছে 2000 মাইনাস ওয়ান। তো এটা জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে, আমি এভাবে লিখে দিই, এখন ক্যালকুলেট করতেছি না, এত ওহম। তাইলে 50 অ্যাম্পিয়ার কারেন্ট মাপার জন্য শান্ট কত অ্যাড করতে হবে, এত ওহমের শান্ট। তো একইভাবে আমি যদি বলি এখন 100 ওহম পাওয়ার জন্য, সরি 100 অ্যাম্পিয়ারের জন্য কত হবে, মানে ফুল স্কেল রিফ্লেকশন আমি 100 দিতে চাচ্ছি। ফুল স্কেল রিফ্লেকশন বলা অর্থই হচ্ছে এটার রেঞ্জটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার। তাহলে এখন কিছুই চেঞ্জ হবে না, আই এম আর এম তো এটার ইন্টারনাল বৈশিষ্ট্য, আই এম হচ্ছে এটার লিমিটেড কারেন্ট, আর এম হচ্ছে এটার রেজিস্ট্যান্স, কয়েলের রেজিস্ট্যান্স। তাহলে এখন আই এর মান হবে জাস্ট 100 অ্যাম্পিয়ার, আর বাকি সব সেম থাকবে। তাহলে আই এম তো আগের মতোই আছে 0.25 অ্যাম্পিয়ার, আর এম ও আমরা ক্যালকুলেট করছি 3 ওহম। ঠিক আছে, এখান থেকে আমরা 100 অ্যাম্পিয়ার মাপতে গেলে যেই রেজিস্ট্যান্সটা, শান্ট রেজিস্ট্যান্স, সেটার মান এভাবে বের করে ফেলতে পারি। তাহলে 3 হবে, এম এর মান কি হবে, এম মানে হচ্ছে আই ডিভাইডেড বাই আই এম। তাহলে এখানে একবারে আমি বসায় দিচ্ছি 0.025 মাইনাস হচ্ছে 1। তাহলে এটা ক্যালকুলেট করে যা আসবে সেটা আমরা বের করতে পারবো। তো এখন এই ফর্মুলাটা যদি মনে রাখি আর এম কিভাবে বের করতে হয় সেটা যদি মনে রাখি, তাহলে যে কোনো ধরনের রেঞ্জের জন্যই কিভাবে ইনস্ট্রুমেন্টটাকে কনস্ট্রাক্ট করতে হবে বা কি কনফিগারেশন রাখতে হবে সবই আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যামিটারের রেঞ্জ কিভাবে চেঞ্জ করা যায় এটা আজকে দেখলাম। তাহলে আজকে ক্লাস এতটুকুই রাখতেছি আমি।